সকালে ঘুম থেকে উঠলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৮টা বাজতে কয়েক মিনিট বাকি। তারপর আমি পাশে টেবিলে থাকা আমার আব্বুর ছবিটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, কেন আমাকে একা ফেলে আজ তুমি আকাশের তারা হয়ে গেছো আব্বু? তুমি কি জানো আব্বু, তোমার এই ছোট্ট নীল আজকে অনেক বড় হয়ে গেছে। আমি আজকে তোমাকে ছাড়া খুব একা হয়ে গেছে আব্বু। তোমার মতো করে কেউ আমাকে কেয়ার করে না। আমি যদি না খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে কেউ আমাকে ডেকে তুলে বলে না যে নীল বাবা উঠ খেয়ে নে। তোমার মতো করে কেউ আমাকে খাইয়ে দেয় না আব্বু। আব্বু, তুমি কেন আমাকে আর আম্মুকে এই অচেনা পৃথিবীতে একা করে চলে গেলে? তোমাকে ছাড়া যে আমার প্রতিটা মুহূর্ত এক একটি বছর মনে হয়। নীল এসব বলতে বলতে কান্নায় তার বুক ভাসিয়ে দিয়েছে। নীল তার মায়ের একমাত্র সন্তান। এক দুর্ঘটনায় নীল তার প্রাণের প্রিয় ও তার বেস্ট ফ্রেন্ড তার আব্বুকে হারিয়েছিল। সেই থেকে নীলের মা নীলকে আগলে রেখেছেন। তিনি সবসময় নীলের চাওয়া পাওয়া পূরণ করেছেন। বাবা না থাকার কষ্ট কখনো তাকে বুঝতে দেয়নি। তিনি তার সবটুকু দিয়ে তার একমাত্র সন্তানকে মানুষ করেছেন। নীল তার পড়াশোনা শেষ করেছে প্রায় 2 মাস হবে, তাই সে একটি চাকরির সন্ধানে আছে। আর আজ তার ইন্টারভিউ। চলুন এবার গল্পে ফেরা যাক। নীল তারপর ফ্রেশ হয়ে নিচে গেল। সেখানে গিয়ে তার আম্মুকে বলল যে, আম্মু, আমি যাচ্ছি, আর দোয়া করিও যাতে চাকরিটা হয়ে যায়। আচ্ছা বাবা, আমার মনে হচ্ছে তোর এই চাকরিটা হয়ে যাবে। আমার দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। ওকে আম্মু, আমি যাই তাহলে। এই বলে নীল একটা রিক্সা ভাড়া করে তার অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অনেকক্ষণ পর সে তার অফিসে পৌঁছালো। অফিসে যাওয়ার পর আমি একা বসেছিলাম। এখানে আরও অনেকজন বসে আছে চাকরি পাওয়ার উদ্দেশ্যে। আমিও তাদের মধ্যে একজন। আমাকে পিয়ন এসে একটা জায়গা দেখিয়ে দিল বসার জন্য। আমি সেখানে গিয়ে বসে পড়লাম। আমার মনের মাঝে কেন যে খুব ভয় কাজ করতেছিল যে চাকরিটা আমার আদৌ হবে কি না। একে একে সবার ইন্টারভিউ নেওয়া শেষ। এখন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য ভিতরে ডাকা হলো। আমি দরজার সামনে গিয়ে বললাম, মে আই কাম ইন ম্যাম? Yes, come in and take your seat, Mr. Neil. নীলা হলো অফিসের বস, অর্থাৎ নীলের বস। তারপর আমি বসলাম আর উনি আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করলেন। আমি আল্লাহর রহমতে সেগুলো সঠিক উত্তর দিতে পেরেছি। তারপর আমাকে আরও প্রশ্ন করা হলো। আমি তার সঠিক উত্তর দিতে পেরেছি। তারপর আমাকে বাইরে অপেক্ষা করতে বলা হলো। আমি সহ অনেকে বসে আছি রেজাল্টের অপেক্ষায়। অবশেষে সে চরম মুহূর্ত, রেজাল্ট প্রকাশ করা হলো। আমি সহ অনেকে সিলেক্ট হয়েছি। আমি তো রেজাল্ট পেয়ে অনেক খুশি। তারপর আমাকে আবারও ডেকে পাঠালো নীলা ম্যাডাম। আমি বললাম, ম্যাডাম আমি কি আসতে পারি? ও হ্যাঁ, মিস্টার নীল আসেন। আপনি কি গাড়ি চালাতে পারেন? পারি, কিন্তু অনেকদিন হলো চালাইনি। কিন্তু কেন ম্যাম? আপনাকে কোম্পানির পক্ষ থেকে একটি গাড়ি আর একটি ফ্লাইট দেওয়া হলো, তাই আপনাকে বললাম। আমি তো এই কথা শুনে অনেক খুশি। আমি তো এত খুশি হয়েছিলাম যে খুশির ঠেলায় আমি ম্যামকে জড়িয়ে ধরেছিলাম। যখন দেখলাম আমি ম্যামকে জড়িয়ে ধরেছি, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু নীলা ম্যাম বলল, এত খুশি হওয়ার কিছু নেই, কাজেও মন দিতে হবে। আর আপনি এখন যেতে পারেন। কাল ঠিক সময় অবশ্যই অফিসে চলে আসবেন। ওকে ম্যাম। এই বলে নীল তার ফ্ল্যাটের আর গাড়ির চাবি নিয়ে আসলো। আজকে নীল অনেক খুশি। তার অনেক বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তারপর নীল একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিল আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে নীলার অফিসে তার পার্সোনাল সেক্রেটারি নীলাকে বলল, ম্যাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই বলেন। আপনি কাউকে ফ্ল্যাট আর গাড়ি দিলেন না, কিন্তু নীল স্যারকে দিলেন। এটাই কিছুতে আমার মাথায় ঢুকছে না। আসলে আমি নীলা আর একটু হলেই সব বলে দিত। আসলে নীলা প্রথম দেখাতেই নীলকে তার মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে। তাই নীল যখন নীলাকে জড়িয়ে ধরেছিল তখন নীলা তাকে কিছু বলেনি। তারপর সে নিজেকে সামলে নিয়ে বলল, এমনি আমাদের অফিসের একটা ফ্ল্যাট ও গাড়ি ফাঁকা ছিল, তাই ওকে দিয়ে দিলাম। জি ম্যাম। এদিকে নীল তার বাসায় চলে এসেছে। তারপর তার আম্মু বলল, বাবা, তোর ইন্টারভিউ কেমন হলো? হ্যাঁ আম্মু, আমার চাকরিটা হয়ে গেছে। আমি আজকে খুব খুশি। আজকে থেকে আমাদের কষ্টের দিনগুলো শেষ। আমরাও আজকে থেকে সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ বাবা। আর বাইরে ওই গাড়িটা কার? খুশিতে আম্মুকে জড়িয়ে ধরে। আম্মু, ওই গাড়িটার ফ্ল্যাটের চাবিটা আমাকে অফিস থেকে দিয়েছে।
আমরা কাল সে ফ্ল্যাটে যাবো আম্মু। ছেলের কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বলল, যাক, তাহলে আজকে থেকে আমার সব দায়িত্ব শেষ। আমি তোকে তোর আব্বুর মনের মতো করে মানুষ করতে পেরেছি। তোর আব্বু তোকে যেভাবে যোগ্য সন্তান হিসেবে দেখতে চেয়েছিল, আমি ঠিক সেরকমই তোকে বানাতে পেরেছি। আমি তোর আব্বুর কথা ও স্বপ্ন পূরণ করতে পেরেছি। আম্মু, আমার অনেক দিনের কষ্ট আজকে সফল হলো। বাবা, এখন আমার আর একটাই স্বপ্ন আছে। কি সেই স্বপ্ন আম্মু? ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেওয়া। আম্মু, তুমি আবার শুরু করলা? এই কথাটা বললেই দোষ। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে আম্মু। আমি আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম আর নিচে গিয়ে কিছু খেয়ে নিয়ে ছাদে চলে আসলাম। আমি ছাদে গিয়ে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে আছি আর বলছি যে, আব্বু, তুমি কি জানো আমি আজকে তোমার স্বপ্নে নীল হতে পেরেছি? আমি তোমাকে দেওয়া কথাটা রাখতে পেরেছি। কিন্তু এই খুশির দিনেও আমার মনে শান্তি নেই, কারণ তুমি নেই আমাদের কাছে। এসব বলতে বলতে নীলের অজান্তেই তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর নীল তার রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে নীলা ভাবছে নীলের সাথে কিভাবে কথা বলা যায়। অফিসের নাম্বার দিয়ে ফোন দিলে তো সে বুঝতে পেরে যাবে। এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। কাল সকালে নীল সকালে ঘুম থেকে উঠে তার বড়শির সকল জিনিসপত্র গোছাতে লাগলো। সাথে তার মা তাকে সাহায্য করতে লাগলো। এবার কিছুক্ষণ যাওয়ার পর নীল দেখলো তার অফিসের সময় হয়ে গেছে। তাই সে তার মাকে বলল এগুলো গুছাতে। তারপর সে কিছু লোক ভাড়া করে তার বাড়িতে ডেকে আনে, যাতে তাদের জিনিসপত্রগুলো তাদের নতুন বাড়িতে নিয়ে যেতে পারে। তারপর নীল হালকা পাতলা কিছু খেয়ে চলে গেল অফিসে। যখন নীল অফিসে ঢুকছিল তখন অফিসের সকল স্টাফ তার দিকে হাঁ করে তাকিয়েছিল, কারণ কালো কোট আর ইঙ্কারা শার্ট আর প্যান্টে তাকে কোনো নায়কের থেকেও কম লাগছিল না। তার অফিসের পিয়ন তাকে তার জায়গাটা দেখিয়ে দিল। তারপর আমি আবার ডেস্কে গিয়ে বসলাম। কিছু ফাইল ছিল, সেগুলো নাড়াচাড়া করছিলাম। তখন পিয়ন এসে বলে গেল যে ম্যাডাম নাকি আমাকে ডেকেছেন। আমি ম্যাডামের রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম, আমি কি আসতে পারি? আরে মিস্টার নীল যে, আসুন আসুন। তারপর নীল ভেতরে প্রবেশ করলো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা আবার বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন, বসেন। জি ম্যাম, এখন বলুন আমাকে এখানে ডাকার কারণ কি? কেন, আমি কি আপনাকে এখানে কোনো কারণ ছাড়া ডাকতে পারি না? আর তাছাড়া আপনি এখানে নতুন, তাই আপনাকে আমি সব বুঝিয়ে দিতে চাইছিলাম, তাই আপনাকে এখানে ডেকেছিলাম। ও সরি ম্যাম। ইটস ওকে। তারপর নীলা ম্যাম সব কাজ বুঝিয়ে দিলেন আর সাথে কিছু ফাইল দিলেন কমপ্লিট করার জন্য। আমি সেগুলো নিয়ে আমি আমার কেবিনে এসে বসে পড়লাম আর ফাইলগুলো দেখতে লাগলাম। আর এদিকে নীলা নীলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজকে নীলকে দেখে সে আবারও ক্রাশ খেলো, কারণ নীলকে আজ খুব সুন্দর লাগছিল। তারপর নীলা নিজেকে সামলে নিয়ে আবারও নিজের কাজে মন দিতে লাগলো। নীলের কেবিনটি একদম নীলার কেবিনের সামনে, তাই নীলার কেবিন থেকেই নীলকে স্পষ্ট দেখা যায়। নীল ডেস্কে আসার পর ফাইলগুলো তো নিয়ে আসলাম, কিন্তু আমি ফাইলের তো কিছু বুঝতে পারছি না, এখন কি হবে? আমি এগুলো ভাবছিলাম, তখন আমার পাশের কেবিন থেকে একটা মেয়ে বেরিয়ে এলো আর বলল, হাই, আমি রিমঝিম। আমাদেরকে বন্ধুতে হাত বাড়িয়ে দিয়ে, হাই, আমি নীল। ওর সাথে হাতটা মিলিয়ে নিলাম। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, তাই আমি আমার কেবিন থেকে বেরিয়ে আসলাম আপনাকে সাহায্য করার জন্য। এখন বলুন কি সাহায্য লাগবে? নীল আর রিমঝিম এগুলো বিষয় নিয়ে কথা বলছিল, আর অন্যদিকে নীলা এগুলো দেখে রাগে একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। তাও নিজেকে সামলে রেখে দেখতে লাগলো। আসলে আমি ফাইলগুলোর কাজ বুঝতেছি না। আচ্ছা আসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তারপর রিমঝিম আমাকে কাজগুলো বুঝিয়ে দিতে লাগলো। খুব মিশুক প্রকৃতির মেয়ে ও। এই অল্প সময়ে আমার সাথে অনেকটা মিশে গেছে। এদিকে নীলা যখন দেখলো যে রিমঝিম নীলের অনেক কাছে চলে এসেছে, তখন সে আর থাকতে না পেরে বসা থেকে উঠে দাঁড়ালো আর নীলের কেবিনের দিকে যেতে লাগলো। ওখানে যাওয়ার পর নীলা পেছন থেকে বলল, কি হচ্ছে এখানে এগুলো? নীল পেছনে তাকিয়ে দেখে যে নীলা ম্যাম তার কেবিনে এসেছে। তখন সে বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আসলে ম্যাম, আমি এই ফাইলগুলোর কাজ বুঝতে পারছিলাম না, তাই রিমঝিম আমাকে একটু এগুলো বুঝিয়ে দিচ্ছিল, এতটুকুই। আপনি আমার কাছে আসতে পারতেন, আমি আপনাকে বুঝিয়ে দিতাম। আসলে ম্যাম, আমাকে থামিয়ে দিয়ে রিমঝিম বলতে শুরু করলো,
আসলে ম্যাম আমি দেখলাম যে নীল ফাইলটার কাজ বুঝতে পারছিল না, তাই আমি আসলাম ওকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার কি বুঝিয়ে দেওয়ার কাজ শেষ হয়েছে? জি ম্যাম, হয়ে গেছে। ওকে, তাহলে আপনি এখন যেতে পারেন। তারপর রিমঝিম চলে গেল। আর মিস্টার নীল, আপনার যদি কোনো রকম সমস্যা হয় আমাকে বলবেন, ওকে? কারণ আমি এখানকার বস। জি ম্যাম, অবশ্যই বলবো। এই বলে নীলা ম্যাম চলে গেল তার কেবিনে। আর নীল আবার তার কাজে মনোযোগ দিল। আর ফাইল দুটো কমপ্লিট করার পর নীল নীলার কেবিনের সামনে গিয়ে বলল, ম্যাম, আসতে পারি? আরে আসুন আসুন, বলুন কি সমস্যা? আসলে ম্যাম, ফাইল দুটির কাজ শেষ হয়ে গেছে, তাই আমি ফাইল দুটো দিতে আসলাম। ও আচ্ছা, দেখি দিন। তারপর আমি ম্যামকে ফাইলগুলো দিলাম। ম্যাম ফাইলগুলো দেখছিল আর বলল, হুম, আপনি তো খুব ভালোভাবে কমপ্লিট করেছেন ফাইলগুলো। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমার একটা কথা বলার ছিল। হুম, বলুন কি কথা? আসলে ম্যাম, আমরা তো আজ নতুন বাসায় যাচ্ছি, তাই ওখানে গিয়ে সব কিছু গুছাতে হবে। আর আমার আম্মা তো ওখানে একা, তাই বলছিলাম আপনি যদি আমাকে আজকে ছুটি দিতেন তাহলে আমার খুব ভালো হতো। এখনই যাবেন? জি ম্যাম, তাহলে খুব ভালো হতো। ওকে, তাহলে আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আমি অফিস শেষে আপনাদের ফ্ল্যাটে যাব। আপনি আমাদের ফ্ল্যাটে আসবেন? হুম, আপনি এখন যান। তারপর আমি আর কিছু না বলে ম্যামের কেবিন থেকে বেরিয়ে আসলাম। আর লোকগুলোদের বলে দিলাম যে সব জিনিসপত্র ওইখানে নিয়ে যান। তারপর আমি অফিস থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে নতুন বাসা থেকে যেতে লাগলাম। আমি গিয়ে দেখি তারা আগে এসে গেছে আর জিনিসপত্রগুলো নামাতে লাগলো। আমিও তাদের সাহায্য করতে লাগলাম। দীর্ঘ 3 ঘন্টা পর আমাদের সব কাজগুলো শেষ হলো। তারপর আম্মু হালকা পাতলা কিছু রান্নার জন্য কিচেনে গেল। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। এদিকে অফিসে নীলা কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছে না। বারবার শুধু নীলের কথাই মনে পড়ছে। সে বন্দি পাখির মতো ছটফট করছে। মনে হচ্ছে ছাড়া পেলে নীলের কাছে ছুটে যাবে। অফিস শেষ করে নীলা নীলের বাড়িতে গেল। কলিং বেল চাপ দেওয়ার পর, আরে ম্যাম, আপনি হুম, এখনো তো অফিসের সময় শেষ হয়নি, তাহলে এত তাড়াতাড়ি আসলেন? আসলে আমার অফিসে একদম মন বসছিল না, তাই চলে আসলাম। ভালো করেছেন এসে। আসুন, ভিতরে আসুন। তারপর নীলা ম্যাম বাসার চারদিক ঘুরে দেখতে লাগলো। আমি নীলা ম্যাডামকে চারদিক ঘুরে দেখাচ্ছিলাম, তখন আম্মু আসলো আর নীলা ম্যামকে আমার সাথে দেখে বলল, আরে নীল, কে এই মেয়েটি? কেন আম্মু? আমি তোমাকে যার কথা বলেছিলাম। তাহলে এই কি সেই মেয়ে যে তোকে চাকরিটা দিয়েছে? ইনি হলেন আমাদের অফিসের বস, মিস নীলা। আর নীলা ম্যাম, ইনি হলেন আমার একমাত্র চোখের মণি, আমার প্রাণের প্রিয় আমার আম্মু। তারপর নীলা বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আমরা কেমন থাকতে পারি বলো? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো? তোমার বাসার সবাই কেমন আছে? জি আন্টি, আমার বাসায় সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। সবাই বসতে বসতে কথাটা বলল। তোমার বাসায় আর কে কে আছে মা? আমি, আমার আব্বু আর আম্মু, আর একটা ছোট বোন আছে। তোমাকে অনেক ধন্যবাদ মা, আমার নীলকে চাকরিটা দেওয়ার জন্য। আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করব জানি না। বেশি কিছু করতে হবে না, আপনার ছেলেকে আমাকে দিয়ে দিলেই হবে সারা জীবনের জন্য। না আন্টি, কিছু করতে হবে না। আর তাছাড়া নীল তার যোগ্যতায় চাকরি পেয়েছে, আর আমিও অনেক খুশি নীলের মতো একটা কর্মী পেয়ে। আসল কথা আপনারা জানেন যে নীলা কেন নীলের মতো কর্মী পেয়ে খুশি। মা, তুমি আমার বাসায় আজকে প্রথম দিন এসেছো, তাই তোমাকে আজকে এখান থেকে খেয়ে যেতে হবে। না আন্টি, আজকে না, অন্য কোনো দিন এসে জমিয়ে খাবো। আসলে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর বাসায় মনে হয় আব্বু চিন্তা করছে। ওকে, তাহলে অন্য কোনো দিন কিন্তু অবশ্যই আসবে। আর দাঁড়াও, আমি নীলকে ডেকে দিচ্ছি, ও তোমাকে এগিয়ে দিয়ে আসবে। রাতে তোমার একা যাওয়া ঠিক হবে না, কেমন? না আন্টি, আমি একা যেতে পারবো। নীলকে আমার সাথে যেতে হবে না। আমার জন্য খামোখাও কষ্ট করতে যাবে কেন বলেন? না, তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। বাহ, আমার শাশুড়ি তো আমার জন্য অনেক চিন্তা করে। আমি তো এটাই চাইছিলাম যে নীল আমাকে নিয়ে যাক। ওকে আন্টি। নীল, জি আম্মু, বলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বললাম, নীল, নীলাকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আয়, রাত হয়েছে। ওকে আম্মু। তারপর আমি আর নীলা ম্যাম বাড়ির বাইরে গেলাম আর বললাম,
ম্যাম, আপনার বাড়ি কোথায়? আমার গাড়ির চাকা লিক হয়ে গেছে। ওকে, তাহলে আপনি দাঁড়ান, আমি আমার গাড়িটা নিয়ে আসি। আসলে নীলা ইচ্ছে করে গাড়ি নিয়ে আসেনি, যাতে করে ও আমার সাথে যেতে পারে। এটাই ছিল তার পরিকল্পনা। আমি গাড়ি নিয়ে আসার পর নীলা আমার পাশের সিটে বসে পড়ল। আমি গাড়ি চালাতে লাগলাম আর ম্যামকে বললাম, ম্যাম, আমি তো আপনার বাসা চিনি না। ওই, এত কিসের ম্যাম ম্যাম বলো? এটা কি অফিস নাকি? আরে, আপনি তো অফিসের বস, তাই আপনাকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি অফিসে তোমার ম্যাম, কিন্তু অফিসের বাইরে তোমার মতো একজন সাধারণ মানুষ, তাই আমাকে অফিসে শুধু ম্যাম বলবা, বাহিরে নয়। ওকে? ওকে ম্যাম। তুমি আবার ম্যাম বললা? তোমার মাথায় কোনো কথা ঢোকে না নাকি? আসলে অভ্যাস নাই তো, তাই একটু দেরি হবে। গুড বাই। আচ্ছা নীল, তুমি যদি কিছু মনে না করো, তাহলে কি আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? বলেন। তুমি কি কাউকে ভালোবাসো, মানে কাউকে পছন্দ করো? না, আসলে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট আর পরিশ্রম করেছি যে এই ভালোবাসা নামক জিনিসটা কি তা জানার সময় পাইনি। ইস, মিথ্যা কথা বলো কেন? দেখে তো মনে হচ্ছে অনেক মেয়ের সাথে রিলেশন করেছো। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আরে, আমি তো এমনি মজা করলাম, রেগে যাচ্ছ কেন? এখন নামুন। মানে তুমি কি আমার রাস্তায় নামিয়ে দেবে? একবার জানালা দিয়ে তাকিয়ে দেখেন, আপনার বাসা চলে এসেছি। ও ঠিকই তো, আমি খেয়াল করিনি। গাড়ি থেকে নামতে নামতে বলল। তারপর নীলা ম্যাম গাড়ি থেকে নেমে আমার দিকে তাকিয়ে একটা পাগল করার মতো মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি শুধু তাকিয়ে আছি তার ওই হাসির দিকে। আমি বুঝলাম না এখানে হাসি কারণটা কি। আমি তো কোনো মজার কিছু বলিনি। আমি আর অত কিছু না ভেবে গাড়ি ঘুরে বাসা চলে আসলাম। কিরে, নামিয়ে দিয়ে আসলি? আসলাম। ওকে, তাহলে এখন তোর রুমে গিয়ে শুয়ে পড়, কাল তো ফের অফিস যেতে হবে। নীল আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। আর যেই ও বিছানায় শুতে যাবে ঠিক তখনই তার ফোনটি বেজে উঠল। ফোনটি রিসিভ করে নীল বলল, হ্যালো, কে বলছেন? ও পাশ থেকে একটি মেয়ে কথা বলতে শুরু করলো। আমি কি সেটা না হয় আপনার না জানাই থাক। আজব তো, আপনি আমাকে ফোন করেছেন আর আমি শুনবো না কে আপনি? কেন? আমি কে না জেনে আমার সাথে কথা বলা যাবে না? না, বলা যাবে না। তাই ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। নীলার কেবিনের দরজার সামনে গিয়ে বললাম, ম্যাম, আসতে পারি? আরে তুমি আসো আসো, আমি তোমাকে কতবার বলেছি আমার কেবিনে আসলে আমার পারমিশন নিতে হবে না। যতই হোক, এটা অফিস, তার রুলস তো ফলো করতে হবে, তাই না? তোমার মা ঠিকই বলে, তোমার সাথে কথা বলে কেউ পারবে না। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছিলাম। বলো, কি বলবা? কালকে আমাদের অফিস থেকে একটা ট্যুর আসছে, তাই তোমাকে আগে বললাম। ওকে, কিন্তু কোথায় যাবে সেটা কি আগে ঠিক করেছো? আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে কক্সবাজার যাব। আমি তোমাকে আগে বললাম কারণ আমি চাই। নীলা কথাটা বলতে গিয়ে আটকে গেল। বলো, আটকে গেলে কেন? না না, এমনি তুমি এখন যাও, কালকে ট্যুরের জন্য অনেক কাজ করতে হবে, আর কাল ঠিক 8টায় চলে আসবা। তোমার জন্য সামনের সিটটি আমি বুক করে রেখেছি, ওটাতে তুমি আর আমি বসবো, বুঝলা? কেন? আমি কেন বসবো তোমার সাথে? কারণ তুমি ট্যুরের সব দায়িত্ব নিবা, আর আমি তোমাকে যেতে যেতে সব বলবো, বুঝলা? ওকে ওকে, এত রাগ দেখিয়ে বলার কি আছে? তুমি একটু বেশি বলছো, তাই আমাকে এভাবেই তোমাকে বোঝাতে হবে। এখন যাও, কাজ করো, আমার মাথার খাইও না। ওকে, যাচ্ছি। আমি বুঝি না নীলা কেন আমার সাথে এমন করে। আমি কোনো প্রশ্ন করলেই খালি রেগে যায়। আমি আর কি বলবো, ও তো এখন আমার বস, তাই ও যেটা বলবে আমাকে ঠিক সেটাই করতে হবে। আমার এখন আর কিছু করার নেই। এসব বলতে বলতে নীল ওর ড্রেসকে গিয়ে বসলো। আর এদিকে নীলা ভাবছে, নীলের মনে কি কোনো ফিলিংস নাই? ও কি কিছুই বোঝে না যে আমি কেন ওর সাথে এমন করি? ও কি বোঝে না আমি কেন ওকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেই না? কোন দিন যে ও আমাকে ভালোবাসি কথাটা বলবে? না, আমি ওকে এই ট্যুরে সব বলে দেব। আমি ওকে হারাতে চাই না। অফিস শেষ হওয়ার পর নীলের গাড়ির তেল শেষ, তাই সে রাস্তায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নীলা গাড়ি নিয়ে নীলের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে, তুমি রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমার গাড়ির তেল শেষ, তাই। তো আমার গাড়িতে বসো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। না ম্যাম, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি যান। তোমাকে উঠতে বলেছি, তুমি ওঠো, বেশি কথা বলো কেন? উঠছি। কি আর করব, উঠে পড়লাম।
ওর গাড়িতে যদি না উঠে তাহলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। যে মেয়ে এইটা কিছু বলাই যায় না, কখন কি যে করে বসে সেটাও নিজেও বলতে পারে না। নীলা গাড়ি চালাচ্ছিল আর আমি চুপ করে বসে আছি। ওই চুপ করে বসে আছো যে? এমনিতেও কথা বলে মাথা নষ্ট করে দাও। আমি চুপ করে আছি। তুমি কি বলবা না আমি ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো? কোনটা করব বলো? তাও চুপ করে আছি। কথা বলবি কিনা বল। আমি কারো মাথা নষ্ট করতে চাই না, তাই চুপচাপ হয়ে বসে থাকা ভালো, বুঝছেন? বুঝেছি, আমার কথাই রাগ করেছো। আসলে তখন অফিসে এমনিতে ট্যুর নিয়ে চিন্তায় ছিলাম, আর তুমি যেই সেই প্রশ্ন করছিলা, তাই আমি তখন রেগে গিয়েছিলাম। প্লিজ রাগ করিও না। আমার হাতের উপর হাতটা রেখে কথাটা বলল। আর কিছু বলার আছে? নীল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। আমার বাসা চলে এসেছে, গাড়িটা থামান, আমি নামবো। তারপর নীলা গাড়ি থামালো, আমি নেমে যেতে লাগলাম। আর তখনই নীলা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম যে আমাকে কেন জড়িয়ে ধরেছে। আবার জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওকে আমার দিকে ঘোরালাম আর বললাম, আরে তুমি এগুলো কি করছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তো বললাম যে আমি তখন ইচ্ছে করে বলিনি। আরে আমি তো তোমার সাথে মজা করেছিলাম, এতে কান্না করা কি আছে? কুত্তা, তুই আমাকে খামোকা কাঁদালে। আমি কি বলেছি কান্না করতে? কুত্তা। এখন যান, আর আমি ঠিক 8টার মধ্যে পৌঁছে যাব। ওকে? ওকে, গুড নাইট। ওকে, গুড নাইট। এই বলে নীলা চলে গেল। আমি আর কিছু না বলে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কাল সকালে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর কিছু খেয়ে নিলাম। তারপর চলে গেলাম অফিসে। গিয়ে দেখি নীলা সবার সাথে কথা বলছিল। আমি গিয়ে যখনই বাসের সিটে বসতে যাব, ঠিক তখনই ও আমার কাছে আসলো আর বলল, তুমি এই সিটে বসো, ওইটা তোমার আর আমার জন্য। ওকে, তুমি বসো, আমি একটু আসছি। ওকে। তারপর আমি এগিয়ে বসলাম, আর সাথে সাথে ওই রিমঝিম আমার পাশে এসে বসলো, যাকে নীলা দেখতে পারে না। নীলা আসার পর, মিস রিমঝিম, আপনি এখানে কেন? দেখছেন না এখানে কার নামে সিটটি বুক করা আছে? ম্যাম, বাসে তো অনেক সিট আছে তাই না? তাহলে আপনি একটাতে গিয়ে বসে পড়ুন, তাহলেই তো হয়। না, এই ট্যুরের সকল দায়িত্ব নিবে মিস্টার নীল, তাই আমি পথে যেতে সব ওনাকে বুঝিয়ে বলবো। আপনি প্লিজ অন্য একটি সিটে গিয়ে বসেন। ওকে ম্যাম, আমি যাচ্ছি। যা তাড়াতাড়ি, লুচ্ছি একটা, খালি অন্যের জিনিসের দিকে নজর। না, নীলকে আমি এই ট্যুরে সব বলে দেব, না হলে জানি না এই লুচ্চিটা কি করবে আমার নীলের সাথে। আর নীল তো একটা হাদারাম, যা বলবে সেটাই বুঝবে। নীলা তারপর নীলের পাশে গিয়ে বসলো। তারপর বাস চালক বাস চালাতে শুরু করলো। এদিকে কেউ কাউকে কিছু বলছে না, দুজনের মাঝে নীরবতা কাজ করছে। অবশেষে নীল সাহস করে বলতে লাগলো, আপনি মেয়েটার সাথে এমন না করলেও পারতেন। দেখছেন মেয়েটি মন খারাপ করে বসে আছে। আহা, এত কষ্ট ওর জন্য, আর আমার জন্য কিছু না। আর শোনো, আমি আমার জিনিসে অন্য কাউকে ভাগ বসাতে দেই না। মানে তুমি কি বলতে যাচ্ছ? আমি তোমার জিনিস? না, মানে এই সিটটি হলো আমার বুক করা, তাই আমি এতে অন্য কাউকে বসতে দেবো কেন? তোমাকে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আর বুঝতে হবে না। তাহলে এখন কাজে কথায় আসি। কাজের কথা মানে কি বলতে চাচ্ছ? কেন তুমি না বললে আমাকে ট্যুরের সব দায়িত্ব নিতে হবে? তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। তাহলে তখন যে বললে সেগুলো কি মিথ্যে ছিল? মিথ্যা ছিল। যদি ওইটা না বলতাম তাহলে তো তুমি আমার সাথে একসাথে এক সিটে বসতে না। কি? তুমি খুব খারাপ। তোমাকে পেতে হলে যদি আমাকে শয়তান বা খারাপ হতে হয়, তাহলে ওইটা হতেও আমি এক মুহূর্ত চিন্তা করব না। নীলা আরও অনেক কথা বলল যেতে যেতে। অবশেষে ক্লান্ত হয়ে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সে কখন যে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যে তাকে খুব সুন্দর লাগছিল। মুখের একটি কোণে ছোট্ট একটা তিল আছে, যা চাঁদের আলোয় খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। তার চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম। তার মুখের কাছ থেকে মেয়েটির মুখে আলাদা একটা মায়া আছে। ঘুমের মধ্যে একদম পরিমতো লাগছে। এসব ভাবতে ভাবতে নীলও ঘুমিয়ে পড়ল। নীলার মতো নীলও নীলাকে খুব ভালোবাসে, কিন্তু কোনোদিন তাকে তা বুঝতে দেয় না। কারণ যদি নীলা তাকে ছেড়ে চলে যায়, এই ভয়ে নীল নীলাকে তার মনের কথা বলতে পারে না। কিন্তু সে নীলাকে তার থেকেও বেশি ভালোবাসে। কাল সকালে, এই যে উঠুন, আর কত ঘুমাবেন? নীলা আমাকে ওর আম্মু মনে করে বলল। আম্মু, আর একটু ঘুমোতে দাও না। ওই, আমি তোমার আম্মু না,
উঠুন বলছি। না, আর একটু পর। এই কথা বলে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর বাসের সবাই ফ্রিতে সিনেমা দেখতে লাগলো। এই উঠুন। নীলা এইবার উঠল আর চারিদিকে তাকিয়ে দেখলো যে সবাই তার দিকে তাকিয়ে আছে। সে তারপর নীলকে বলতে লাগলো, কি হয়েছে নীল? সবাই আমার আর তোমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন এর জন্য। এখন ছাড়ুন আমাকে। কি? এই বলে নীলা যখন দেখলো যে ও এতক্ষণ আমাকে জড়িয়ে ধরেছিল, তখন সাথে সাথে আমাকে ছেড়ে দিল আর টমেটোর মতো লাল হয়ে গেল লজ্জার কারণে। তারপর সবাই একে একে বাস থেকে নিচে নামলো। তারপর নীলা সবাইকে একটা হোটেলে নিয়ে গেল আর সবাইকে একটি করে রুম দেওয়া হলো থাকার জন্য। আমার আর নীলার রুমটা পাশাপাশি ছিল। আমি বুঝি না নীলা কি আমাকে ভালোবাসে এই জন্য আমার এত কেয়ার করে, নাকি আমি ওনার অফিসিয়াল স্টাফ এই জন্য। কিন্তু নীলা তো শুধু আমার সাথে এমন করে। তাহলে কি নীলা আমাকে ভালোবাসে? না না, আমি এসব কি ভাবছি। আমি যখন আমার রুমে ঢুকতে যাব তখনই নীলা বলল, এই যে শুনুন, বলো, কি বলবে? আসলে আমি খুব দুঃখিত, তোমাকে তখন জড়িয়ে ধরেছিলাম এই জন্য। আরে এতে সরি বলার কি আছে? আসলে আমি যখন ঘুমাই তখন আমি কি করি নিজেও জানি না। আরে না না, এখানে মনে করার মতো কি আছে? তাছাড়া তুমি তখন ঘুমিয়েছিলে, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো জানোই না আমি এটা ইচ্ছে করে করেছি, আর তোমাকে আমি ভালোবাসি, তাহলে জড়িয়ে ধরতেই পারি। কিছু বললেন? না না, কিছু না। আচ্ছা, অনেক জার্নি করেছো, এখন রেস্ট নাও, পরে কথা বলবো। কে? ওকে। এই বলে আমিও রুমে গেলাম আর ফ্রেশ হয়ে চারিদিকটা ঘুরে দেখতেছিলাম। ঠিক তখনই নীলার চিৎকারের আওয়াজ পেলাম। আমি দৌড়ে ও রুমে গিয়ে দেখি নীলা খাটের উপরে চড়ে বসে আছে। আমি গিয়ে বললাম, কি হয়েছে? এবার চিল্লে ওঠার কারণ কি? আমি বাথরুমে গিয়ে দেখি একটা বড় তেলাপোকা আমার দিকে দৌড়ে আসছিল, সেইটা দেখে আমি এক দৌড়ে এখানে এসেছি। উফ, তাই বলে কেউ এইভাবে চিল্লায়? তারপর আমি বললাম যে, দেখো তোমার পিছনে তেলাপোকা। একটু মজা করার জন্য বললাম। তখনই নীলা তেলাপোকা বলে একটা চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ভার সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যাই। নীলা এখন আমার একদম কাছে। আমি তাকে দেখি নীলার ঠোঁটগুলো কাঁপছে। আমার আর বুঝতে বাকি রইল না যে কি হতে চলেছে। তাই আমি নীলাকে ধাক্কা বেড়ে বিছানার একপাশে সরিয়ে দিলাম। তারপর নীলা আমাকে তার কাছে টেনে এনে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আমি শুধু নিজেকে ওর কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতে পারছি না। নীলা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, যার জন্য নিজেকে ওর কাছ থেকে ছাড়াতে পারছি না। প্রায় 10 মিনিট পর আমাকেও ছেড়ে দিল আর বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি শুধু ভাবছিলাম কিছুর আগে কি হয়েছিল। দুজনেই চুপচাপ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। দুজনে খুবই অবাক যে কিছুক্ষণ আগে কি হয়েছিল তাদের। আর এদিকে নীলা ভাবছে, হে, আমি কি করলাম? আমি কেন নীলকে কিস করলাম? নীল যদি এখন আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব? আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া? নীলকে ছাড়া যে আমার থাকতে খুব কষ্ট হয়। আমি এখন কিভাবে নীলের সাথে কথা বলবো? ও তো এখন আমাকে ঘৃণা করবে। আমি কিভাবে পারলাম এটা করতে? নীলকে আমাকে ক্ষমা করবে? বিভিন্ন প্রশ্ন এসে ঘিরে ধরেছে নীলাকে। এদিকে নীল ভাবছে, নীলা আমাকে কেন কিস করলো? ও তো আমাকে ভালোই বাসে না। যদি ভালোই না বাসে তাহলে কিস করলো কেন? তবে কি নীলা আমাকে ভালোবাসে? যদিও আমাকে ভালোবাসে তাহলে আমাকে বলো না কেন? আর ও যদি আমাকে ভালোই না বাসে তাহলে তো আমাকে এভাবে কিস করতো না। আর এদিকে নীলা তার হঠাৎ করা এই আচরণের জন্য খুবই দুঃখিত। সে এখন নিজেকে অপরাধী ভাবছে। এইগুলো ভেবে অবশেষে সে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারল না। সে জোরে জোরে কান্না করতে লাগলো। আর কান্না করা দেখে নীল বলল, আরে কেন কান্না করছো সেটা তো বলো। কি হলো বলবেন? কেন কান্না করছেন? আমি তোমাকে কিস করেছি এই জন্য। কিস করার সময় কান্না করেন নাই, এখন কেন করছেন? তখন কি আমি জানতাম এগুলো হবে? আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? নীলা কি বলবে বুঝতে পারছে না। কি হলো বলেন? দেখো, যদি সময় থাকতে নিজের প্রিয়জনকে হারাতে না চাও তাহলে এখনই তোমার মনের কথাটা বলে দাও। কারণ সকলের কষ্ট সহ্য হলেও প্রিয়জনের দেওয়া কষ্ট কখনো সহ্য করা যায় না। আমি আবারও বলছি, তুমি কি আমাকে ভালোবাসো? কথাটা বলার সাথে সাথে নীল আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে কান্না করতে করতে বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি নীল। তোমাকে আমি প্রথম দেখাতে খুব ভালোবেসে ফেলেছিলাম। তোমার মুখের একটু কথা শোনার জন্য প্রতিদিন রাতে তোমাকে ওই অচেনা নাম্বার দিয়ে ফোন দিতাম।
তোমাকে সবসময় দেখার জন্য আমি অফিসে তোমার ডেস্কটি আমার কেবিনের সামনে লাগিয়েছিলাম। তুমি যে আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছো, তোমাকে ছাড়া নিজেকে খুব একা একা লাগে। আমিও তোমাকে অনেক ভালোবাসি নীলা, কিন্তু কোনোদিন প্রকাশ করতাম না। আমারও ঠিক একই ভয় করতো যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু এখন যখন তোমাকে পেয়েছি তখন আর তোমাকে হারাতে দিব না। নীলার কপালে একটা ভালোবাসা পরশ এঁকে দিলাম। তাহলে কি তুমিও আমাকে ভালোবাসো? নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসি, তবে কিছু শর্ত আছে। আচ্ছা বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি। তাহলে শোনো। 1, আমাকে সবসময় ভালোবাসতে হবে। 2, আমার দুঃখ কষ্টকে আপন করে নিতে হবে। 3, আমি যেভাবে জীবনযাপন করি তোমাকে সেভাবে করতে হবে। যদি তুমি এসব মানতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি। যদি না পারো তাহলে আমি ওই রিমঝিমের কাছে চলে যাব। মেয়েটি আমাকে খুব ভালোবাসে। একটু শয়তানি করেই বললাম কথাটি। না, তুমি যেভাবে চাও আমি ঠিক সেভাবেই তোমার সাথে থাকবো। আর ওই রিমঝিম কেন, অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না, বলে দিলাম, না হলে তোর চোখ খুলে নেব। আমি আমার পাগলিকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবোই না। ওকে, খুশি এবার? খুব বেশি। এখন তোমাকে শাস্তি পেতে হবে আমাকে এত কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা বলো, আমাকে কি করতে হবে? আমি যেটা চাবো সেইটা, কিন্তু এখনই আর এখানেই দিতে হবে। বলো, পারবা? আচ্ছা বাবা, বলো কি জিনিস? বেশি কিছু না, আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে। এই বলে আমার পক্ষে মাথা লুকালো। না নীলা, এটা পারবো না। একটু মজা করার জন্য বললাম। কি বললে? দাঁড়াও, তোমাকে আমি। এই বলে আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল আর আমার উপর চড়ে বসলো। আরে কি করছো? লাগছে তো? লাগু, আরো বেশি করে লাগু। এই বলে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। শিকারি যেমন তার শিকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক তেমনি নীলা আমার ঠোঁটগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই বুঝি আমার ঠোঁটগুলো শিকার করবে। নীলাটার ঠোঁটগুলো নিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসলো আর ওর ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁট চেপে ধরলো। আসলে ভালোবাসা মানুষগুলো ছোঁয়ার মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোটি কোটি টাকা দিয়েও এই সুখ পাওয়া যাবে না। আমার মনে হচ্ছে আজকে আমি পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন। অবশেষে আমি নীলাকে ছেড়ে দিলাম। তারপর নীলা বলল, কি হলো, ছেড়ে দিলা কেন? এখন আর না। আমি অনেকক্ষণ হলো তোমার রুমে এসেছি আর আমি আমার রুমের দরজাটা খুলে রেখে চলে এসেছি। এখন কেউ যদি এসে আমাকে রুমে না দেখতে পায় তাহলে কি মনে করবে বলো? তাই আমি যাচ্ছি, আবার পরে আসবো বাবু। ওকে? যাওয়াটা কি খুব জরুরি বাবু? তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার পাশের রুমেই আছি। আচ্ছা যাও তাহলে, আর সকালে একসাথে খাওয়া দাওয়া করবো, চলে আসিও। আচ্ছা বাবু। ওর কপালে একটা কিস দিয়ে চলে আসলাম। কাল সকালে এই নীল, ওঠো ওঠো, আর কত ঘুমাবা? নীলা বাহির থেকে ডাকছে। আমি চুপচাপ হয়ে আছি। এই নীল, দরজা খোলো। তার কিছুক্ষণ পর আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। এত সকালে তুমি এখানে? এখনো কি সকাল আছে? দেখো তো ভালো করে, তুমিও না আর ভালো হবে না। ও মা, ঠিকই তো, 9টা বেজে গেছে। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। কোথায় যাব? কাল রাতে বলেছিলাম না যে একসাথে খাওয়া দাওয়া করব, তোমার মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা তুমি ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য গেলাম। আমার ফ্রেশ হওয়ার শেষে দেখি আমি কাপড় আনতে ভুলে গেছি। এখন কি হবে? আমি নীলাকে ডাকতে লাগলাম, তুমি কি আছো? তোমার ফ্রেশ হওয়া হলো? এই শোনো না, আমি কাপড় আনতে ভুলে গেছি। তুমি কি আমার কাপড়গুলো দিয়ে যাবে প্লিজ? তোমার কোন কথাটা ভালো করে মনে থাকে বলো? এই দাও না প্লিজ, আমার খুব ঠান্ডা করতেছে। দিতে পারি, যদি তুমি আমার একটা শর্ত মানতে পারো। তুমি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতেছো। কেন করব না? তোমাকে আমি এখন হাতের কাছে পেয়েছি, তাই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। আচ্ছা কি সত্য বলো? ভাবতে ভাবতে বললো। আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে এখনই। না, আমি এখন সব করতে পারবো না। তাহলে আজকে সারা দিন ওখানেই থাকো, আমি তোমাকে কাপড় দেব না। ওকে ওকে, আমি রাজি, কিন্তু বাথরুম থেকে বের হওয়ার পর। ওকে। নীলা আমাকে কাপড়গুলো দিল আর আমি সেগুলো পরে নিলাম বাথরুম থেকে বের হওয়ার পর। এখন আমাকে আমার কিস দাও। এই, তোমার কি কিস ছাড়া অন্য কোনো কাজ নেই? না নেই। এখন কি তুমি দিবা? এই কথা বলার পর নীলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমার কাছে এসে তার হাত দুটো আমার কাঁধের উপর রাখলো
আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমিও তার চোখে দিকে তাকিয়ে আছি। মনে হয় নীলা আমাকে কিছু বলতে যাচ্ছে, মনে হয় কেউ যেন সময়টাকে আটকে রেখেছে। আমি তাকিয়ে দেখি নীলা গোলাপি ঠোঁট দুটো কাঁপছে, হয়তো ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য। আমি আর কিছু না ভেবে তার ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। এইভাবে কিছুক্ষণ চলতে লাগলো। কিছুক্ষণ পর আমি নীলাকে ছেড়ে দিলাম। কুত্তা শয়তান, এতক্ষণ ধরে তো বলছিলাম, তখন বললি না পারবো না, আবার এখন নিজে কিস করলি। যদি জানতাম আগে তাহলে তোমাকে বলতে হতো না। চুপ কর শয়তান, আর একটাও কথা বলবি না। এমন সময় রিমঝিম এসে হাজির। আমরা তো তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। আর একটু আগে আসলে তো মান সম্মান সব নষ্ট হয়ে যেত। আরে তুমি এখানে হঠাৎ? আমি তো তোমাকে খাওয়া করার জন্য ডাকতে আসছিলাম, কিন্তু ম্যাম আপনি এখানে কেন? নীলাকে উদ্দেশ্য করে বলল। আসলে আমি ওকে ডাকতে এসেছিলাম। ও আচ্ছা। আরে নীল, তোমার ঠোঁটে লিপস্টিক কোথা থেকে এলো? এই যা, সব ফাঁস হয়ে গেল। সবাই নীলার দোষ। সকাল সকাল ওকে লিপস্টিক কে লাগাতে বলেছিল? আর এই রিমঝিমের তো এগুলো থেকে চোখ ভালো দেখছি। এসব মনে মনে বললাম। না, আসলে ঠোঁটটা একটু কেটে গেছে। আর এদিকে নীলা মুসকে মুসকে হাসতেছে। না, আমার মনে হচ্ছে এটা লিপস্টিক। আরে না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। হয়তো। আচ্ছা আমি যাচ্ছি, তুমি এসো। আর ম্যাম আপনাকেও সবাই ডাকছে। ওকে তুমি যাও, আমি আর নীল যাচ্ছি। ওকে ম্যাম। এই বলে রিমঝিম চলে গেল। তারপর আমি নীলাকে বলতে লাগলাম, ওই তোমাকে সকালে কে লিপস্টিক লাগাতে বলেছিল? একটু কড়া গলায় বললাম। বারে, আমি আর আমার বাবুটার জন্য কি একটু সাজবো না? তা কি করে হয় বলো? আচ্ছা, আমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে, সেটা তুমি আমাকে বলো নাই কেন? এখানে আমার কি দোষ? আমি কি ওকে এখানে আসতে বলেছিলাম? এখন রিমঝিম যে কি মনে করবে? কি আর মনে করবে, আমি তোমাকে কিস করেছি এটাই। একদিন না একদিন তো সবাই জানবেই। রিমঝিম না হয় একটু আগেই জানলো, তাতে সমস্যা কোথায় বলো? আচ্ছা আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি আসো। ওকে ওকে, আচ্ছা তুমি যাও, আমি এই লিপস্টিক উঠিয়ে যাচ্ছি। ওকে বাবু, আমি যাচ্ছি। নীলা হাসতে হাসতে চলে গেল। ঠিক আছে মিস নীলা, আমি এর প্রতিশোধ সুদে আসলে নিব। কিছুক্ষণ পর আমি খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি নীলা এখনো আসে নাই। তাই আমি সহ সবাই নীলার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু নীলার তো আসার কোনো নাম নাই। আর ওই রিমঝিম সোজা এসে ঠাস করে আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ পর নীলা আসলো আর আমার সামনে চেয়ারে বসলো। ও আমাকে ইশারায় বলতেছে রিমঝিমের কাছ থেকে উঠে গিয়ে ওর পাশে বসি। শালা, এই দুই মেয়ের মাঝে আমি একা একজন ফেসে গেছি। এরা দুইজন আমাকে কেন দেখতে পারে না? কি আর করার, নীলা পাশে বসলাম। সবাই খাওয়া ছেড়ে আমাদেরকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভূত। খাওয়া শেষে আমরা সবাই ঠিক করলাম কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। আমি আমার রুমে বসে অপেক্ষা করছিলাম। তখন নীলা এলো আর বলল, ওই শোনো, রিমঝিমের কাছ থেকে একদম দূরে দূরে থাকবা, ওর ধারের কাছেও যাবা না, সব সময় আমার কাছে থাকবি। আচ্ছা বাবা, এখনো প্রেম করার 24 ঘন্টা হয়নি, তাতে এত শাসন? করব, কারণ তুই একটা লুচ্চা। আর তুমি তো ভালো, তাই না? নীলা আমার শার্টে কলার ধরে ধরে বলল। ওই তুই কি বললি? আমি খারাপ? তুই আমার কি খারাপ দেখছিস বলতো? আরে আরে, এত সিরিয়াসলি কেন নিচ্ছ? আমি তো মজা করছিলাম। এটা বলার পর নীলা আমাকে ছেড়ে দিল। আমি বিছানায় এসে পড়লাম। নীলা, একটা কথা বলবো? বলো। নীলা, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। জানো, যখন তোমাকে দেখতাম তখন আমার খুবই কষ্ট হতো। কেন? কারণ তুমি আমার অনেক কাছে ছিলা, কিন্তু তোমাকে নিজে মনে কথাটা বলতে পারতাম না। এর জন্য আমি মাঝে মাঝে অনেক কান্না করতাম। বলতে বলতে কান্না করে দিচ্ছি। এই তো আমি তোমার কাছে, কেন কান্না করতেছো? আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আরে পাগল, তুমি কান্না করছো কেন? আমি তো তোমার কাছেই আছি, আর তুমি চাইলেও আমি তোমাকে ছেড়ে যাব না। সত্যি বলছো তো? পাগল আমার। আমাকে জোরে ধরে বলল। ওই, তুমি কেন কান্না করতেছ? ও চোখের পানি মুছতে মুছতে বললাম। তুমি তো আমাকে কাঁদাইলা, আমি কি ইচ্ছে করে কেঁদেছি? জানো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাও কেন কান্না করতেছ? তাহলে তোমার চোখের পানি বুঝে আমার সহ্য হয়? ওকে, আমি আর কাঁদবো না। আচ্ছা চলো না, এখানে একটা সুন্দর পার্ক আছে, চলো না ওখানে যাই। এখনই যাবা? চলো না প্লিজ। কেন? বিকেলে তো সমুদ্র সৈকতে যাব। তুমি যাবা কিনা বলো? সবসময় রাগ দেখানোর কি আছে? চলো, যাচ্ছি। তারপর আমি আর নীলা গেলাম পাশে একটি পার্কে। পার্কটি ছিল একদম ফাঁকা। আমি আর নীলা একটি নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম। তারপর, নীল,
আমি কি তোমার কোলে মাথা রাখতে পারি? আমি তো জানতাম ছেলেরা মেয়েদের কোলে মাথা রাখে, কিন্তু তুমি তো উল্টো। সব সময় কি ছেলেরাই মাথা রাখবে? কেন, আমাদের কি মাথা নেই? আরে আমি সেটা বলছি। আচ্ছা আসো, আমার কোলে মাথা রাখো। তারপর নীলা আমার কোলে মাথা রাখলো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ের পর আমাকে এভাবেই ভালোবাসবা? না, বাসবো না। কি বললি? আমি তোমাকে বিয়ের পর আরো বেশি ভালোবাসবো। ওর গাল টেনে কথাগুলো বললাম। আচ্ছা নীল, ওইটা ওখানে কি করতেছে? আমি তাকিয়ে দেখলাম পাশে একটা ঝোপ নড়তেছে। ঠিকই তো, চলো দেখি কি হয়েছে। না না, আমার ভয় করতেছে। আরে কিচ্ছু হবে না, চলো, আমি আছি তো। তারপর আমি আর নীলা পিছন দিক দিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে তো আমরা দুজনে অবাক। আমাদের অফিসের কয়েকজন স্টাফ এখানে লুকিয়ে আছে, সাথে রিমঝিমও আছে। তারপর নীলা বলল, আপনারা এখানে কি করছেন? আমরা তো এখানে একটু ঘুরতে এসেছিলাম, কিন্তু এসে দেখি আপনারা এখানে আছেন। আমাকে বলার প্রয়োজন মনে করেননি। আসলে ভাবলাম আপনি বললে যেতে দিবেন না, তাই না বলেই চলে আসলাম। তখন রিমঝিম বলল, ম্যাম, আপনি নীলকে ভালোবাসেন? কি মেরে বাবা, বসকে কেউ কি এগুলো কথা বলে? মনে মনে কথাটা বললাম। হ্যাঁ, ভালোবাসি, আর নীলও আমাকে ভালোবাসে। কেন, আপনার কোনো সমস্যা আছে? আর আপনারা লুকিয়ে লুকিয়ে আমাদের কথা কেন শুনতেছিলেন? না ম্যাম, আসলে আমরা ওদের থামিয়ে দিয়ে নীলা বলতে শুরু করলো, একদম চুপ করেন, আর একটা কথাও বলবেন না। আরে নীলা কি করছো? ওরা তো এটা ইচ্ছে করে করে নাই। তাই বলে কি এটা লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনবে? আহা, ওরা তো তেমন কিছু শুনেনি। তুমি এভাবে কেন রিয়েক্ট করতেছো? একটা কথাও বলবা না। তুমি ওকে থাপ্পড় মারলা? আসলে আমি ওকে থামিয়ে দে বললাম। তোমার এত রাগ? থাকো তুমি, তোমার রাগ নিয়ে। আমি চলে গেলাম। আমি চলে আসলাম ওখান থেকে। নীলা আমাকে থাপ্পড়টা মারলো কিভাবে, তাও একটা সামান্য কথা নিয়ে। আমি আমার রুমে চলে আসলাম। এসে আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। যে বের হতে যাব। তুমি কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। কেন? আমি ইচ্ছে করে করিনি, আমি রাগের মাথায় কি করি আমি নিজেও জানি না। তাই বলে কি থাপ্পড় মারবা? আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ওর কান্না দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরলাম। আরে এত কান্না করা কি আছে? তোমার খালি একটাই অস্ত্র, চোখের পানি। এটা দিয়ে তুমি আমাকে সবসময় মানিয়ে নাও। এই, একদম বাজে কথা বলবা না, নাহলে আরো একটা গালে বসিয়ে দেবো। তাহলে এবার সত্যি চলে যাব, এই বলে দিলাম। ইস, আমি তোমাকে যেতে দিলে তো যাবে। ওকে, কিন্তু তুমি এখন গিয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে নিবে। চলো। কিন্তু ওকে থামিয়ে দিয়ে বললাম, কোনো কিন্তু নয়, চলো এখনই চলো। তারপর নীলা সকলের কাছে ক্ষমা চেয়ে নিল। তারপর সবাইকে বলা হলো কিছুক্ষণের মধ্যে রেডি হওয়ার জন্য। বলেই নীলা নিজের রুমে গেল রেডি হওয়ার জন্য, আর আমি আমার রুমে। কিছুক্ষণের মধ্যে সবার রেডি হওয়া শেষ, কিন্তু নীলা আসার কোনো নাম নাই। 5 মিনিট পর নীলা সিঁড়ি দিয়ে নিচে নামতেছে। আমি তাকে দেখে আবার ক্রাশ খেলাম। অপূর্ব সুন্দর লাগছিল তাকে। যে কেউ তাকে দেখে প্রেমে না পড়ে থাকতে পারবে না। চোখে কাজল, মুখে হালকা মেকআপ, আর নীল শাড়িতে তাকে পরি থেকে কম লাগছে না। নীলা এসে আমার পাশে দাঁড়ালো আর সবাইকে গাড়িতে উঠতে বলল। কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম, কারণ এটাই ছিল আমাদের হোটেল থেকে একদম কাছে। তাই ওখানে যাওয়ার পর সবাই যে যার যার মতো ঘুরতে লাগলো। আমি আর নীলা একসাথে ঘুরতেছি। তখন নীলা বলে উঠল, নীল, এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। আর আরও একটা কথা, এই জায়গা থেকে বেশ সুন্দর লাগছে তোমাকে। ও তাই নাকি? একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ বাবু। বাবু চলো না, সমুদ্রে পানিতে নামবো। এই পানির কথাটা শুনে নীলের কেমন জানি ভয় হতে শুরু করলো, কারণ এই পানির কারণে সে তার বাবাকে হারিয়েছে। না, কোনো পানিতে যাওয়া হবে না। শুধু কিছুক্ষণের জন্য প্লিজ। না না, কোনো পানিতে যাওয়া হবে না। কিন্তু কেন? গেলে কি সমস্যা? সমস্যা আছে, আমি যেটা বলছি সেটা করো, বুঝলা? আচ্ছা, আর বলতে হবে না, যাবো না। মন খারাপ করিও না, এর পেছনে একটা কারণ আছে। তোমাকে আমি অন্য কোনো দিন বলবো, ওকে? আচ্ছা বলিও। নীল চলো, আমরা ওই ছাউনিতে গিয়ে বসি। দেখো না, অনেকে বসে আছে, চলো আমরাও একটাতে গিয়ে বসি। আচ্ছা চলো। তারপর আমরা দুজন মিলে একটা ছাউনিতে গিয়ে বসলাম। নীল আমার কাঁধে মাথা রাখলো। খুব ভালো লাগছিল আমার। আসলেই প্রিয়জনদের স্পর্শ অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। নীল,
আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? এইটা আবার কেমন প্রশ্ন? যেইটা বলেছি শুধু ওইটার উত্তর দাও। আমি তোমাকে কোনোদিন হারাতেই দিব না। তাহলে হারাবা কি করে? আমার গালে একটা কিস দিয়ে বলল। তাই বাবু? হ্যাঁ বাবু, চলো, অনেক তো ঘোরাঘুরি হলো। আর একটু থাকি প্লিজ, আমার খুব ভালো লাগছে। ওই দেখো, অফিসের সবাই আমাদের খুঁজতেছে। আচ্ছা চলো, কিন্তু পরের দিন আবার আসবো। আচ্ছা বাবা, এখন চলো। চলো। তারপর আমরা দুজন মিলে অফিসের সকলের কাছে গেলাম। ওখানে গিয়ে সবাই বলল ওরা নাকি আইসক্রিম খাবে, তাই তারা আইসক্রিম আনতে গেল। আমি আর নীলা এক জায়গায় বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আম্মু ফোন করেছে। তাই আমি নীলাকে ওখানে বসিয়ে রেখে আম্মুর সাথে কথা বলার জন্য একটু বাইরে গেলাম। 10 মিনিট পর 10 মিনিট পর নীল ফিরে এলো আর এসে দেখে নীলা এখানে নেই। নীল ভাবলো নীলা হয়তো অফিসের স্টাফদের কাছে গেছে, তাই সে বেশি মাথা ঘামালো না। কিন্তু যখন অফিসের সকলে তার কাছে আসলো তখন সে দেখলো নীলা তাদের সাথে নেই। তারপর নীল বলল, আপনারা এখানে? তো নীলা কই? আমাদের সাথেই তো নীলা ম্যাম ছিল না, আর মামা তো আপনার সাথেই ছিল। আমার একটা জরুরি ফোন এসেছিল, তাই আমি ওকে এখানে বসে রেখে কথা বলতে গিয়েছিলাম। আর এসে দেখি ও এখানে নেই। তাই আমি ভাবলাম আপনাদের কাছে গেছে, কিন্তু এখন তো দেখছি আপনাদের কাছেও নেই। মুহূর্তের মধ্যে সব আনন্দ মাটি হয়ে গেল। সবাই নীলাকে খোঁজার জন্য এদিক সেদিক ছড়িয়ে পড়ল। সবাই অনেক খুঁজতে লাগলো, কিন্তু কেউ কোথাও নীলাকে পেল না। নীলা, তুমি কোথায় গেলা আমাকে ছেড়ে? প্লিজ তাড়াতাড়ি আমার কাছে এসো। তোমাকে ছাড়া যে আমার খুব কষ্ট হচ্ছে। কোথায় তুমি নীলা? সবার সামনে কান্না করতে করতে বললাম। আপনি ভেঙে পড়বেন না, নীলা ম্যামকে খুবই তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করতেছে। তখনই নীলের কি যেন মনে পড়ল। নীল সমুদ্রের পানির দিকে ছুটতে লাগলো। তখনই সেখানকার এক লাইফ গার্ড বয় এসে নীলকে আটকালো। তারপর নীল বলল, আমাকে প্লিজ যেতে দিন। নীলা হয়তো পানিতে আছে, কারণ ও আমাকে বলেছিল যে ও পানিতে নামবে, কিন্তু আমি মানা করে দিছি। আমাকে প্লিজ যেতে দিন। আমি কান্না করতে করতে বললাম। আমরা আপনাকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, আর পানিতে এখন স্রোত। আপনি চুপ করেন। একটা মেয়ে পানিতে গেল আর আপনার কেউ তাকে আটকালেন না, এখন আমাকে আটকাতে এসেছেন? যান এখান থেকে। আমি আমার নীলাকে একা খুঁজবো। আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে উনি পানিতে গিয়েছিলেন? আপনারা কিছু করবেন না আমি কিছু করব? না, আপনাকে কিছু করতে হবে না, যা করার আমরাই করব। তারপর সকল লাইফ গার্ড বয় একসাথে হয়ে নীলাকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ ধরে খোঁজার পর একজন লাইফ গার্ড বয় নীলাকে খুঁজে পায়। তারপর নীলাকে নীলের কাছে আনা হলো। নীলার কোনো জ্ঞান নেই, বেঁচে আছে না মারা গেছে তাও বুঝতে পারছে না। নীলার এই অবস্থা থেকে নীল কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। সবাই তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নীল শুধু কেঁদেই চলেছে। এই নীলা, উঠো না প্লিজ। এই দেখো আমি এখানে। একবার চোখটা খুলে দেখো। তুমি না বলেছিলে আমার চোখের পানি তোমার সহ্য হয় না? তাহলে আমাকে কেন এখন কাঁদাচ্ছ? আমাকে কেন কষ্ট দিচ্ছ? এই নীলা, উঠো না, একটিবার তুমি চোখটা খোলো। আমি কান্না করতে করতে কথাগুলো বললাম। আপনি প্লিজ নিজেকে সামলান, ওনার কিছু হবে না। আর এক্ষুনি অ্যাম্বুলেন্সে এসে ওনাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যাবে। আপনারা চুপ করেন, কেউ কোনো কথা বলবেন না। নীলার এই অবস্থার জন্য আপনারা দায়ী। আপনারা যদি নীলাকে পানিতে যাওয়া থেকে আটকাতেন তাহলে আজকে নীলার এই অবস্থা হতো না। যদি নীলা কিছু হয়েছে না, তাহলে আমি আপনাদের ছাড়বো না। আপনি প্লিজ এভাবে বলবেন না, আমরা মানছি আমাদের ভুল হয়েছে। কথা বলা তার শেষ না হতেই অ্যাম্বুলেন্স এসে যায়। আমরা নীলাকে ভালো একটা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার নীলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এদিকে নীলের অবস্থা খুব খারাপ। সে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। প্রিয়জনকে হারানোর ভয় খুব তীব্র হয়ে গেছে নীলের মনে। নীল শুধু আল্লাহর কাছে দোয়া করতেছে আর কান্না করতেছে, যেন আল্লাহ তার প্রিয় মানুষটিকে ঠিক করে দেয়। এদিকে অফিসের সকল স্টাফও অনেক চিন্তা করছে। তারাও নীলের এইরূপ অবস্থায় কিছুটা দুঃখিত। দীর্ঘ 4 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। তখন নীল সবাই ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার, নীলা কেমন আছে? ওর কিছু হয়নি তো? মুখে এক ঝলক হাসি দিয়ে বলল। আপনি প্লিজ একটু শান্ত হন, উনি এখন সম্পূর্ণ বিপদ থেকে মুক্ত। আপনারা ওনাকে ঠিক সময় হাসপাতালে নিয়ে এসেছেন বলেই আমরা তাকে বাঁচাতে পেরেছি। আমরা কি এখন নীলার সাথে দেখা করতে পারি? না, এখন না, ওনার জ্ঞান ফিরেনি। যখন জ্ঞান ফিরবে তখন আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার, আমার নীলার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমাদের কর্তব্য। আর কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবেন। তাহলে এখন আসি। জি ডাক্তার।
সবার মুখে এমন এখন একটু হাসি রয়েছে, আর নীলও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। সবাই নীলার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। নীল নীলার কাছে নীলার হাত ধরে বসে আছে আর অপেক্ষা করছে কখন নীলার জ্ঞান ফিরবে। নীলার জ্ঞান ফেরার পর, নীল, এই নীল, নীলা, তুমি এখন কেমন আছো? আমি এখানে কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব কেঁদেছো। তুমি চুপ করো। তোমাকে কত বললাম পানিতে যেও না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। তোমার যদি এখন কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কান্না করতে করতে কথাটা বললাম। তুমি প্লিজ কান্না করিও না। আমি আর এমন করব না, তোমাকে কথা দিলাম। আসলে তুমি যখন কথা বলার জন্য দূরে গেলা, তখন আমি দেখলাম একটি ছোট ছেলে পানিতে ডুবে যাচ্ছে। তাকে বাঁচাতে গিয়ে একটি বড় স্রোত আসে, আর তারপর আর কিছু মনে নেই। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচতাম বলো? তুমি কি একবার আমার কথা ভাবলে না? আমি কি জানতাম এমন হবে? আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। আমাকে জড়িয়ে ধরে বললো, না তুমি মিথ্যুক, তোমার কোনো কথা আমি মানব না। আমি বললাম তো আর কখনো করব না। আমার চোখের পানি মুছতে মুছতে বলল, এইটাই তোমার শেষ সুযোগ বলে দিলাম। ওকে বাবু। চুপ করো, আমি তোমার বাবু না। ওই, তুমি আমার বাবু বুঝলা? না, আমি তো ছোট্ট বাবু, তাই কিছু বুঝি না। ওলে বাবা, আমার বাবুটা তো দেখছি রাগ করতেছে। আসো, আমি তোমার রাগ কমিয়ে দিচ্ছি। এটা বলার সাথে সাথে নীলা আমাকে তার কাছে টেনে নিল। আর যখনই ও আমাকে কিস করতে যাবে তখনই আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, না, এখন আর এগুলো হবে না, তুমি আগে সুস্থ হও তারপর। প্লিজ, শুধু একটা। না, এখন না, আমি তো বললাম সুস্থ হও তারপর দিব। তোমাকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, আব্বু আর আম্মু কি আসছে? না, আমি ওদের কিছু বলিনি, না হলে ওনারা খামাকা টেনশন করবে। ভালো করেছো। আচ্ছা, তুমি কি এখানে একা? না, অফিসের সবাই আছে। তাহলে ওরা কই? সবাই বাইরে আছে। কথাটা বলা শেষ না হতেই সবাই এক এক করে ভিতরে ঢুকলো। ম্যাম, আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো আছি। শুনে খুব ভালো লাগলো। আপনার এই অবস্থা দেখে তো নীল খুবই শক্ত হয়ে গিয়েছিল, আর ওনাকে কিছুতেই আটকাতে পারছিলাম না। শুধু নীলা নীলা করে কান্না করেই যাচ্ছিল। পাগল একটা। আচ্ছা ম্যাম, আপনি রেস্ট নিন, আমরা সবাই হোটেলে যাচ্ছি। আচ্ছা যান, পরে আবার আসিয়েন। ওকে ম্যাম, তাহলে আমরা এখন আসি। সবাই চলে যাওয়ার পর ওই সবার সামনে এইভাবে আমাকে পাগল বললা কেন? তুমি পাগল, শুধু আমার পাগল, আর কারো না। এই বলে নীলা আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। তারপর, আরে তোমার কি এইটা ছাড়া কোনো কাজ নাই নাকি? না নেই, আমি আমার বাবুকে কিস দিছি, তোমার তাতে কি? তাহলে আমি কি মঙ্গল গ্রহ থেকে এসেছি? আমি কি জানি? তোমাকে জানতে হবে। এই, আমরা এখান থেকে কবে যাব? ডাক্তার কাল সকালে রিলিজ দিয়ে দিবে, শুধু রাতটা এখানে থাকতে হবে। ওকে, আমার তো বন্ধ হয়ে আসতেছে এখানে। এখন খাবারটা খেয়ে নাও দেখি, না হলে ওষুধগুলো খেতে পারবা না। আমার একটা শর্ত আছে, তাহলে আমি খাবার খেতে পারি। উফ, বলো কি সত্য? আমাকে খাইয়ে দিতে হবে, তাহলেই আমি খাবো, না হলে খাবো না। কেন, তোমার কি হাত কেটে গেছে যে তোমাকে খাইয়ে দিতে হবে শুনি? কেন, হাত কাটলে বুঝি খাইয়ে দিবা? এটা বলার সাথে সাথে নীলা পাশে একটা ছুরি দিয়ে নিজে হাত কাটতে যাচ্ছিল। আমি ওকে আটকে দিয়ে বললাম, আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি বললা হাত কাটা থাকলে খাইয়ে দিবা, তাই হাত কাটতে যাচ্ছিলাম। এইটা কি কোনো কথা হলো? ওকে, আমি খাইয়ে দিচ্ছি, এদিকে আসো। আমার বাবুটা খুব ভালো। এখন খেয়ে নাও। খাওয়া শেষ হওয়ার পর তুমি এখন ঘুমিয়ে পড়ো। বাবু, তুমি কি আমার সাথে ঘুমাবা আজকে প্লিজ? কিন্তু এতটুকু বেডে তোর ঘুমাতে কষ্ট হবে, তার চেয়ে ভালো তুমি এখানে ঘুমিয়ে পড়ো, আমি বরং ওখানে ঘুমিয়ে পড়তেছি। না, আমি তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাবো, প্লিজ বাবু। আচ্ছা, কি আর করার, ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। তারপর নীলা আমার বুকের উপর মাথা রাখলো আর ঘুমিয়ে গেল। আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলেই আমি কোথাও পালিয়ে যাব। মেয়েটা একদম ছোট বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। তাকে দেখতে কোনো পরি থেকে কোনো অংশ কম লাগতেছে না। আমি যেই ওর কপালের উপর থেকে চুলগুলো সরাতে যাব, ঠিক তখনই ও জেগে গেল। ওই, কি করছো? আরে তুমি ঘুমাও না এখনো? না, মনে আছে আজকে সকালে কি বলছিলাম। তোমার এখনো মনে আছে কি বলেছিলাম? আমার বাবু আমাকে একটা কথা বলছে, আর আমার মনে থাকবে না তা কি করে হয়?
এখন তাড়াতাড়ি করে দাও তো, আমি ঘুমাবো। বাবু এখন না প্লিজ, আমি খুব ক্লান্ত, আমি এখন ঘুমাবো। না, আমি কোনো কথা শুনবো না। এই বলে নীলা বুকের উপর থেকে মাথা উঠিয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি ওকে এইভাবে দেখে বুঝে গেলাম যে আমি ওকে আর থামাতে পারবো না, তাই আমিও তার কাজে রেসপন্স দিতে লাগলাম। নীলাটার গোলাপি ঠোঁটগুলো নিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। আর ছাড়া কোনো নাম নেই। এদিকে আমার অবস্থা বেশ খারাপ হয়ে যাচ্ছে। আমি কোনো মতো ওকে আমার থেকে সরিয়ে নিলাম। সরিয়ে দেওয়ার পর ওই, এইটা কি হলো? আর একটু হলেই তো মরে যেতাম। না, তা কি করে হয় বলো? আচ্ছা তাহলে এখন ঘুমাও, কাল আবার সকালে যেতে হবে। বাবু, তুমিও ঘুমাও। তারপর আমি আর নীলা সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। কাল সকালে আমি নীলার আগে ঘুম থেকে উঠে গেছি। নীলা একদম বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, এক পা আমার গায়ের উপরে, আরেক পা বিছানার উপরে, আর আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। এর মাঝেই নীলা জেগে গেল। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ও আমাকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি একটা পরীকে দেখতেছি। তাই নাকি? তো কে সে ওই পরি? কি আবার? আমার বাবুটা। ও মা, তাই নাকি? এখন রেডি হয়ে নাও, আমরা এখন হোটেলে যাব। আমি ডাক্তারকে সব বলে দিয়েছি, উনি আমাকে তোমায় নিয়ে যেতে বলেছে। ওকে। তারপর নীলা ফ্রেশ হওয়ার জন্য গেল, আর আমি গেলাম ডাক্তারের কাছে রিলিজ পেপার নেওয়ার জন্য। ওনার একটু খেয়াল রাখবেন। জি অবশ্যই রাখবো ডাক্তার। গুড। আপনারা এখন যেতে পারেন। তারপরে আমি নীলাকে নিয়ে হোটেলে আসলাম। আমি নীলাকে তার রুমের মধ্যে দিয়ে যেই আমি ও রুম থেকে বের হব, তখন নীলা আমাকে বলল, নীল, কই যাও? আমি আমার রুমে যাচ্ছি। কেন? আমার কাছে থাকো না প্লিজ। না, মানুষ দেখলে কি বলবে? কে কি বলে বলুক, আমার তাতে কোনো যায় আসে না। তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগে, তাই বলছি, প্লিজ। তুমি সব সময় আমাকে অনুরোধ করে আমার কাছ থেকে তুমি সবকিছু আদায় করে নাও। আমি যেদিন থাকবো না সেদিন কার কাছ থেকে এগুলো আবদার করবা? এই কথাটা বলার সাথে সাথে নীলা আমাকে ধুম করে এসে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর কোনো দিন এই কথাটা বলবা না। যদি বলেছো তাহলে আমি তোমার খবর করে ছাড়বো, এই বলে দিলাম। আমি তোমাকে ছাড়াই অচেনা পৃথিবীতে খুব একা হয়ে যাব। আমি তোমাকে হারানোর ব্যথা সহ্য করতে পারবো না, তাই এই কথা দ্বিতীয়বার তোমার মুখে যেন না শুনি, বলে দিলাম। আরে বাবা, আমি এমনি কথা বললাম, এতে কান্না করা কি আছে? আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না, পাগল মেয়ে একটা। নীলা চোখে পানি মুছতে মুছতে বললাম, আমি পাগল, শুধু তোমার পাগল, বুঝলা? বাবু বুঝেছি। ওকে, তাহলে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বাকি অফিসের স্টাফদের সাথে একটু কথা বলে আসি। ওকে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ওকে যাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। আর নীলা গেল বাকি স্টাফদের সাথে দেখা করতে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নীলার কাছে গেলাম। নীলা সকলকে বলল রেডি হয়ে বাসা যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের ট্যুরের 3য় দিন শেষ। আমি আমার রুমে গিয়ে নিজের কাপড় গোছাতে লাগলাম। তখন নীলা আমার রুমে আসলো। এই বাবু, কি করতেছো? তোমার কি চোখ নাই? কেন? তুমি বললে কি হবে? আজকে আমরা চলে যাব, তাই আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ওইটা তো জানি। আমি নীলার সাথে এভাবে টুকিটাকি কথা বলতেছিলাম, তখন আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। 3-4বার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, নীল বলছেন? হ্যাঁ আমি নীল, আপনি কি করে চেনেন? আপনাকে আমি সব বলছি, আপনি প্লিজ হোটেলের ছাদে আসেন। কেন? আর আপনার কথাটা আমার খুব চেনা চেনা লাগতেছে। আপনি ছাদে আসুন, আমি সব বলছি। ওকে, আপনি ওয়েট করেন, আমি যাচ্ছি। অচেনা মেয়েটির সাথে কথা শেষ হওয়ার পর কে ফোন করেছিল? আমি জানি না, কিন্তু একটি মেয়ে ফোন করেছিল। কি? মেয়ে ফোন করেছিল? আরে তুমি রেগে যাচ্ছ কেন? উনি আমাকে ফোন করে ছাদে রেখেছে, কি যেন বলবে, এই জন্য। তাহলে যাও, ওর সাথে গিয়ে প্রেম করো। আরে তুমি রাগ করতেছো কেন? আমি শুধু ওনার সাথে দেখা করতে যাব, প্রেম করতে যাব না, বুঝলা? আমিও তোমার সাথে যাব, চলো। কিন্তু আমাকে থামিয়ে দিয়ে বললো। কোনো কিন্তু না, তুই এখন চল। কি আর করার, ফেসে গেলাম আমি। তারপর আর কি, নীলাকে নিয়ে ছাদে গেলাম। আমি যখন ছাদে গেট দিয়ে ঢুকবো, তখন নীলা বলল, আমি এখানে লুকিয়ে আছি, তুমি যাও। আর কোনো রকম যদি লুচ্চামি করছিস না, তাহলে ওখানে গিয়ে গালের মধ্যে একটা বসিয়ে দেব। ওকে ওকে যাচ্ছি, এত কিছু বলতে হবে না, আমি সব বুঝি।
হুম, তা তো আমি দেখতেই পাচ্ছি, লুচ্চা একটা। তুমি এখন এখানে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করবে? না, এখন যাও। তারপর আমি ছাদে ঢুকলাম। আমি গিয়ে দেখি একটি মেয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমার আসার উপস্থিতি টের পেয়ে মেয়েটি বলল, আপনি এসেছেন? আরে, গলার আওয়াজ তো খুব চেনা চেনা মনে হচ্ছে। মনে মনে বললাম কথাটি। এসেছি। এখন বলুন কি বলবেন। এই কথা বলার পর মেয়েটি আমার দিকে ঘুরে তাকালো। আমি তো দেখে বড় ধরনের শখ খেলাম। এটা আর কেউ না, রিমঝিম। আমি ওকে দেখে বললাম, আরে রিমঝিম তুমি? হ্যাঁ, আমি তোমাকে এখানে ডেকেছি। কিন্তু এই সময় এভাবে ডাকার কারণ কি? আর এমন কি কথা আছে যে তুমি আমাকে ছাদে রাখলা? নীল, আমি তোমাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলার মতো সাহস হয় নাই। কিন্তু আজকে যখন নীলা ম্যামের প্রতি তোমার এত ভালোবাসা দেখলাম, তখন আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। হয়তো আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এই বেহায়া মন যে কিছুতেই মানে না। আমি আমার মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, সে কিছুতেই মানেনি। তাই তোমাকে সব সত্যি কথাগুলো বলার জন্য এখানে ডেকেছিলাম, কারণ সবার সামনে তো এগুলো বলা যাবে না। এখন অনেকটা হালকা লাগছে এই কথাগুলো তোমাকে সাহস করে বলতে পেরেছি এই জন্য। জানো নীল, আমি তোমাকে নিয়ে অনেক কবিতা লিখেছিলাম, একদিন সময় করে তোমাকে সব শোনাবো। কেন যে আমি তোমাকে এত ভালোবাসলাম। আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। কিন্তু রিমঝিম, ভালোবাসা দুটি মনের মিলের মাধ্যমে হয়। আমি আর নীলা একে অপরকে ভালোবাসি। আর বড় কথা হলো, কালকে আমরা গিয়ে আমাদের পরিবারকে সবকিছু জানাবো। তুমি চাইলে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারো। কিন্তু নীল, আমি যে তোমাকে খুব ভালোবাসি। এখন করার মতো কিছু নাই। তুমি কি সব সময় আমার বিপদে আপদে আমার পাশে থাকবে একজন ভালো বন্ধুর মতো? অবশ্যই থাকবো। নীল, তুমি কি আমার একটি ইচ্ছে পূরণ করবা প্লিজ? আচ্ছা বলো, কি ইচ্ছে? আমি তোমাকে শুধু একবার জড়িয়ে ধরতে চাই। কিন্তু শুধু একবার নীল। আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। এদিকে নীলাকে রিমঝিম জড়িয়ে ধরেছে। এটি দেখে নীলা একদম রেগে আগুন। নীলা এসব না দেখতে পেরে চলে গেল, কারণ ওখানে আর কিছুক্ষণ থাকলে ও কি করতো সে নিজেও জানতো না। এই ছাড়ো, নীলা এখানেই আছে। সরি, আসলে নিজেকে সামলাতে পারিনি। এখন নিচে চলো। তারপর আমি আর রিমঝিম নিচে গেলাম। নিচে যাওয়ার পর রিমঝিম গেল ওর রুমে, আর আমি গেলাম আমার রুমে। যে ভয়টা করতেছিলাম ঠিক সেটাই হলো। নীলা আমার রুমে এক লাঠি হাতে নিয়ে বসে আছে। আমাকে রুমে আসতে দেখে বলল, আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মনে হয় আজকে কপালে দুঃখ আছে। মনে মনে কথাটা বললাম। কি কথা কি কানে যায় না? তো তুমি তুমি এখানে? কেন? আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? না মানে কিছু না। এদিকে আসো। না মানে, আমাকে আর কিছু বলতে না দিয়ে নীলা আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো, তুই ওকে কেন জড়িয়ে ধরেছিলি? আমি ইচ্ছে করে করিনি, ওই তো আমাকে জড়িয়ে ধরলো। তাই বলে কি তুই ওকে জড়িয়ে ধরবি? আমি স্পষ্ট নীলার চোখের কোণে পানি দেখতে পাচ্ছি। এই মেয়েটার চোখে যে এত পানি কোথা থেকে আসে আমি কিছুই বুঝতে পারি না। আরে, তোমার চোখে পানি কেন? চুপ কুত্তা, এখন আমাকে কাঁদিয়ে বলছিস আমার চোখে পানি কেন? আমার বুকে মারতে মারতে বলল, আচ্ছা বাবা, আমি তোমাকে ছাড়া আর কোনোদিন কাউকে জড়িয়ে ধরবো না, ওকে? না, আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। কেন? তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা বলো, কি শাস্তি দিবা আমাকে? একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি করতে রাজি আছি। কাল তুমি তোমার আম্মুকে নিয়ে আমার বাসায় আসবা। কেন? আম্মুকে কেন নিয়ে আসবো? কারণ আমি তোমাকে নিজের করে পেতে চাই। কোনো তৃতীয় পক্ষ এসে তোমাকে নিয়ে যাবে তা আমি কিছুতেই হতে দেব না, বলে দিলাম। তাই তুমি কালই আমাদের বাসায় আসবা। আমি আমার আব্বুকে সব বলে দিচ্ছি। তুমি তোমার আব্বুকে সব বলে দিছো? বলেছি। এতে অবাক হওয়ার কি আসছে? ওকে বাবা, যাব। এখন খুশি তো? এখন রেডি হয়ে নাও। আমাদের এক্ষুনি একটি বাস এসে নিয়ে যাবে বাসায় যাওয়ার জন্য। ওকে, তুমি তাহলে যাও, আমি ফ্রেশ হয়ে নেই, তারপর সব গুছিয়ে নিব। ওকে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখিও, ওই রিমঝিমের থেকে দূরে দূরে থাকবা। ওকে আমার একদম পছন্দ না। ওকে বাবা, এখন যাও, আমি ফ্রেশ হব প্লিজ। মনে থাকে জানো। ওকে, তাহলে এখন ফ্রেশ হও, আমি যাচ্ছি। এই বলে নীলা চলে গেল। কিন্তু যাওয়ার সময় একবার চোখ মেরে চলে গেল। মেয়েটার মাথায় সব সময় শয়তানের বুদ্ধি ঘুরপাক করে।
আমি তো কিছু বুঝতে পারি না কখন কি যে করে। আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হওয়া শেষে আমি সকল কিছু গুছিয়ে নিলাম আর নীল একটা পাঞ্জাবি পরে নিলাম। তখন নীলার ফোন। ওই তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করতেছি। ওকে, তুই 2 মিনিট থামো। আমি ফোনটা কেটে দিয়ে নিচে গেলাম আর নীলার কাছে গেলাম। আমি এতক্ষণ ধরে বুঝতে পারি না যে নীলা এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আমি তো বুঝলাম না এভাবে তাকিয়ে থাকার কারণ কি। আমি বললাম, আরে আমি কি ভূত যেভাবে তাকিয়ে আছো? মনে হচ্ছে গিলে খাবা। নীল, তোমাকে নীল রঙের পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। আমি ওইটাই দেখতেছিলাম। হয়েছে, এখন চলো, দেরি হয়ে যাবে বাসায় ফিরতে। চলো। আমার কথায় ওর ঘোর কাটলো। তারপর আমি আর নীলা বাসের ভিতরে গেলাম। বাসের ভিতরে গিয়ে একই কাহিনী। বাসের ভিতরে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমিও এতক্ষণ নীলার দিকে একদম তাকাই নেই। নীলও একটা নীল শাড়ি পরেছে, এই জন্য আমার আর নীলার দিকে সবাই এভাবে তাকিয়ে আছে। অবশেষে একজন বলে উঠল, আপনাদের দুজনকে খুব ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমরা একদম নীরব হয়ে গেছি। কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। আমরা আর কিছু না বলে বাসের সিটে বসে পড়লাম। বাস চলছে তার আপন গতিতে। আমি আর নীলা টুকটাকি কথা বলতেছিলাম। এমন সময় নীলা বলল, নীল, আমার না খুব ঘুম লাগতেছে। ওকে, ঘুমাও। আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাবো। এই বলে নীলা তার মাথা আমার কাঁধে রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ এইভাবে হাত বুলিয়ে দেওয়ার পর নীলা ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় তাকে অসাধারণ দেখতে লাগে। মনে হচ্ছে কোনো নিষ্পাপ শিশু আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাসের জানালা দিয়ে চাঁদের আলো সে তার মুখের উপর পড়ছে। চাঁদের আলোয় তাকে দেখতে আরো সুন্দর লাগছিল। আমি যত ওর দিকে তাকাই তত ওর মায়ে পড়ে যাই। মেয়েটা যে কেন এত কিউট। ওর মুখের মধ্যে এভাবে যে কতক্ষণ তাকিয়েছিলাম আমি নিজেও জানি না, কিন্তু মন চাইছে আরও তাকিয়ে থাকি। এভাবে তাকিয়ে থাকতে থাকতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। কাল সকালে ওই নীল, ওঠো, আর কত ঘুমাবা? সবাই প্রায় জেগে গেছে। আর একটু ঘুমাই প্লিজ। ঘুম ঘুম অবস্থায় বললাম। না ওঠো, নাহলে পানি ঢেলে দেবো। কি আর করার, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সব নষ্ট করে দিল। তুমি কখন উঠলা? তোমার একটু আগে উঠলাম। কেন? না, এমনি বললাম আর কি। আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। দিনগুলো কেমন কাটলো তোমার? কোন দিনগুলো? ট্যুরে আমার সাথে কাটানোর দিনগুলো কথা বলছি। অবশ্যই অনেক ভালো কেটেছে, কারণ এই ট্যুরে তো আমি আমার বাবুটাকে পেয়েছি। বাবু। আরও নানার কথা বলতে বলতে আমরা আমাদের অফিসের সামনে চলে আসলাম। সবাই যে যার মতো চলে গেল, কিন্তু আমার কেন জানি যেতে ইচ্ছে করতেছে না। খুব ভালো দিনগুলো কেটেছিল, তবু তো যেতেই হবে। আমি একটা রিক্সা ভাড়া করলাম। তখন নীলা এসে বলল, আজকে ঠিক বিকেলে তোমার আম্মুকে নিয়ে আমার বাড়িতে আসবা, আমি অপেক্ষায় থাকবো। ওকে, আমি যাব। এই বলে নীলা তার বাসায় আর আমি আমার বাসায়। আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর, কিরে, সেই যে গেলি আর কোনো ফোন দিলি না? জানিস আমি কত চিন্তা করছিলাম। আম্মু তুমি রেডি থেকো, আমরা আজকে বিকেলে নীলা বাসায় যাব। কেন রে, আমাদের কি যেতে বলেছে? তারপর আম্মুকে সবকিছু বুঝিয়ে বললাম। আম্মু অনেক খুশি হয়েছে। আম্মু নীলাকে খুব পছন্দ করতো। ওখানে এত কিছু হয়ে গেল, আমাদের বলাটা কি তুই প্রয়োজন মনে করিসনি? আসলে ওইরকম সময় পাইনি। তুই তো দেখছি তলে তলে অনেক দূর পর্যন্ত চলে গেছিস। আমার কান টেনে বলল, আর আম্মু তুমিও না? একটু লজ্জা পেয়ে বললাম। হয়েছে, প্রেম করার সময় এত লজ্জা করে নাই, আর এখন লজ্জা করতেছে। দিব একটা কানের নিচে, এখন যা। কে থাকবে ওইখানে মায়ের খাওয়ার জন্য? আমি আম্মুর কাছ থেকে চলে আসলাম। তারপর রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। বিকেলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু নিচে বসে আছে। আমাকে দেখে বলল, কি রে, তোর কি হলো? চলো আম্মু। তাড়াতাড়ি চল, সন্ধে হয়ে গেল তো। চলো। তারপর আমি আর আম্মু বেরিয়ে পড়লাম নীলাবাড়ির উদ্দেশ্যে। আমরা নীলাবাড়িতে যখনই ঢুকতে যাব তখন কে যেন নীল বলে উপর থেকে চিল্লে উঠল। উপরে তাকে দেখি নীল আমার নাম ধরে ডাকছে। তারপর সে দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খোলার পর, আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা?
জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শোনো, এখন থেকে মা বলে ডেকো, কেমন? জি অবশ্যই ডাকবো। লজ্জা একটু লাল হয়ে গেছে। আরে, আমাদের কি বাইরে দাঁড় করে রাখবা নাকি ভিতরে আসতে বলবা? এই কথা বলার সাথে সাথে নীলা আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। ওর এই অবস্থা দেখে আমি হাসি আটকাতে পারছি না। নীলা তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ওরে কুত্তা, বিয়েটা হোক, তারপর আমি তোকে দেখে নেব। না না, আসো, ভেতরে আসো। আমি জানি মিস নীলা, আপনি আমাকেই গালি দিচ্ছেন। মনে মনে কথাটা বললাম। চলো আম্মু। আমরা ভিতরে গিয়ে একটা সোফায় বসলাম। কিছুক্ষণ পর নীলা ও তার আব্বু আম্মু আসলো। তারা আমাদের সামনের সোফাটিতে বসলো আর নীলা আমার পাশে বসলো। এটা দেখে নীলার আব্বু আম্মু মুচকি মুচকি হাসতেছেন। তখন নীলার আব্বু বলতে লাগলো, তুমি তাহলে সেই নীল? জি, আমি সেই নীল। তোমার কথা আমি আমার মেয়ের মুখে অনেক শুনেছি, কিন্তু আমি যা মনে করেছিলাম তুমি তার থেকেও অনেক ভালো। বাবা, তুমি কি পারবা আমার এই পাগলি মেয়েটাকে সামলে রাখতে? আঙ্কেল, সব সম্পর্কের মধ্যে কষ্ট থাকে, কারণ কষ্ট ছাড়া মানুষ মানুষের মূল্য বোঝে না। আর কষ্ট ছাড়া সুখ কখনো সম্ভব না। আর যদিও কষ্ট ছাড়া সুখ পাওয়া যায়, তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। আমাদের মহান আল্লাহ তাআলা কষ্টের পরে সুখ রেখেছেন। তবে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে আপনার মেয়ের কোনো রকম কষ্ট আমি হতে দিব না। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি আমি ঝরতে দিব না। তাকে আমি ভালোবাসা দিয়ে আগলে রাখবো। তাকে কোনো রকম কষ্ট দিব না, সবসময় সুখে রাখবো। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সম্পূর্ণ চিন্তামুক্ত করলা। আমি তোমার মতোই একটা যোগ্য ছেলে খুঁজতেছিলাম। বলতে হবেই আমার মেয়ের পছন্দ খারাপ না। জি আঙ্কেল। তাহলে আমরা আগামী 3 দিনের মধ্যে বিয়ের কাজ সেরে ফেলি। আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আম্মু, তোমার মতামত কি? তাড়াতাড়ি হলে ভালোই হয়। কথার মাঝখানে নীলা বলে উঠল, বাবা, আমার নীলের সাথে একটু কথা আছে। কি কথা বলো? ভাবতে ভাবতে বললাম, না, সবার সামনে বলা যাবে না। তুমি আমার সাথে চলো আমার রুমে। ওকে চলো। আমি নীলার পিছনে পিছনে ও রুমে গেলাম। তারপর নীলা হঠাৎ করে রুমের দরজা বন্ধ করে দিল। আরে, দরজা কেন বন্ধ করছো? আঙ্কেল আন্টি কি মনে করবে? চুপ কর কুত্তা, অনেক পালিয়ে বেরিয়েছিস, এখন তোকে আমি আর ছাড়ছি না। এই বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না, কারণ ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অবশেষে আমিও তার কাজে রেসপন্স দিতে লাগলাম। নীলা শিকারের চোখের মতো আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই বুঝি আমার শিকার করবে। নীলা তার ওই ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট জোড়া চেপে ধরলো। প্রথমে খুব ভালো লাগছিল, কিন্তু পরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। দুজনে হাঁপাচ্ছি। এই, এটা কি করলা? ভালো লাগেনি? আচ্ছা আসো, আরেকটা দিই। না হয়েছে বোন, আর দিতে হবে না। মজা করে বোন বললাম। ওরে কুত্তা, কি বললি? 3 দিন পর বউ হব আর এখন বোন বলছিস? তবে রে। কে থাকবো এখানে? আমি তো থাকবো না ভাই। কিছুক্ষণ পর আমরা চলে আসলাম। আমাদের বিয়ের কার্যক্রম শুরু হলো। সব কেনাকাটা শেষ। দেখতে দেখতে গায়ে হলুদ শেষ। আজকে আমাদের বিয়ে। বাসা অনেক মেহমান। সবার মাঝে একটা ভালো লাগা কাজ করতেছে, কিন্তু আমার মাঝে এক অজানা ভয় কাজ করতেছে। দেখতে দেখতে সেই মূল্যবান সবাই চলে আসলো। আমি নীলাকে বিয়ে করে নিয়ে আসলাম। আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে নীলা আসার সময় কোনো কাঁদলো না। আমি ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল। কিছুদিন আগে প্রেমিকা ছিলাম, আর আজকে স্বামী স্ত্রী। কেন জানি ওই চেনা রুমটাতে ঢুকতে ভয় করতেছে। তবু ছাদ থেকে নেমে বুক ভরা সাহস নিয়ে আমি রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি নীলা ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার পা ধরে সালাম করলো, আর আমি তাকে উঠিয়ে আমার কোলে তুলে নিলাম। এই, কি করছো? পরে যাবো তো। কেন, আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমাকে। আমি ওকে নিয়ে বিছানায় বসালাম, আরও ঘুমটাটা খুলে দিলাম। নীল, আমি তোমার বুকের উপর মাথা রাখতে পারি? আরে পাগল, এটার জন্য কি আমার অনুমতি নিতে হবে? তারপর নীলা আমার বুকের উপর মাথা রাখলো। আমার কিছু শর্ত আছে, সেগুলো তোমাকে মানতে হবে, পারবা? বলো। তাহলে শোনো। 1, আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবা না। 2, আমি রাগ করলে আমাকে জড়িয়ে ধরে কিস করতে হবে। 3, আমাকে ছেড়ে কখনো যাবা না। আমি তোমার সব শর্তে রাজি। তাহলে আমাকে এখন আদর করো।
আমি আদর করতে পারি না তো। চুপ শয়তান, এখন আদর করতে পারো না। নীল, আমি তোমার কাছে আরও একটি জিনিস চাই, আমাকে দিতে পারবা? বলো। আমার না ছোট্ট একটা নীল চাই। এটা বলার পর একদম লজ্জা লাল হয়ে গেল। না, আমার একটা ছোট্ট নীলা চাই। না, আমার ছোট্ট একটা নীল চাই। ওকে বাবু, তাহলে চলো আমরা আমাদের ক্রিকেট টিম গঠন করার কাজ শুরু করি। পরে কি হলো সেটা আপনাদের বা আমার না জানলেও চলবে। চলুন এখন চলে যাই। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।